একজন আসামি একটি মামলায় গ্রেপ্তার হলে তার মূলত মোট চারটি জায়গায় কথা বলার স্কোপ থাকে। একটি হলো আসামি যখন গ্রেপ্তার হয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয় তার নিকট, আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এর সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে, অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহ প্রিজনারদের কুচক্রর বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে 1 নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনাই। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ 1 নম্বর আসামি কর্তৃক 2 নম্বর আসামির সহায়তায়, সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় আমরা এনেছি, এই মামলার ঘটনাস্থান হলো আসামি 2 জনের বাসস্থান করা যে ফ্ল্যাট, অর্থাৎ ভিকটিমের পিতার যে ফ্ল্যাট তার অপোজিট সাইডে ডান দিকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে 3টি রুম আছে, 3টি রুমে মধ্যে যে রুমটিতে আসামি 2 জন থাকতেন আর বাকি 2টি রুমে অন্য কেহই ছিল না, এটা ঘটনার সময় সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়ে গেছে এবং তালাবদ্ধ ছিল। তাহলে তাদের ফ্ল্যাটে এই যে ডেড বডি পাওয়া গেল, এই ডেড বডি পাওয়ার এই ঘটনাটি হলো এভিডেন্স অ্যাক্টের 106 ধারা অনুসারে আসামিদ্বয়ের বিশেষ নলেজ। ওয়াইফ কিলিং কেসের মতো এই উপমহাদেশে বহু জাজমেন্ট দেয়া হয়েছে আমাদের উচ্চ আদালত, বিশেষ করে আপিল বিভাগ। সেই সকল জাজমেন্টের আলোকে আসামিকে ব্যাখ্যা করতে হয় যার কাস্টডিতে কোনো ব্যক্তি মারা যায় যে তার মৃত্যুর কারণ কি কারণে তার মৃত্যু হয়েছে, এবং সেই কারণ যদি ব্যাখ্যা হয়, সেই ব্যাখ্যা যদি আদালতের নিকট অ্যাকসেপ্টেবল হয় দেন তিনি বাঁচতে পারেন। কিন্তু আমাদের এই মামলায় আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন, তার দেহ খণ্ড বিখণ্ড করা হলো, এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। উপরন্ত কি আছে, 1 নম্বর আসামি সোহেল রানার দোষ স্বীকারোক্তি যাহা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত, সেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 ধারার অধীনে যে কনফেশন দেয়া হয়েছে বা দোষ স্বীকারোক্তি, সেই দোষ স্বীকারোক্তি আসামিদ্বয়ের যে সংশ্লিষ্টতা সেটাও দিবালোকের মতো প্রতিষ্ঠা করে। এই কারণে আমরা পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই 2 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন, এবং প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত
শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। এবং আমরা এও জানাচ্ছি মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। রাষ্ট্রপক্ষ থেকে আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এভিডেন্স অনুসারে যে তারা এই অপরাধ ঘটিয়েছেন। আর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আপনারা খেয়াল করেছেন উনি একটা সাক্ষ্যের কথা বলেছিলেন যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আমরা চ্যালেঞ্জ করেছি যে এন্টায়ার এভিডেন্স অফ আইও মানে PW16 তার কোথাও নাই বা তার জবানবন্দিতে নাই, পরে উনি দেখাতে পারেননি, তার মানে প্রমাণিত হয় যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন না। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন 201 ধারায় শাস্তি কামনা করেছেন বা শাস্তি চেয়েছেন, একই সাথে কিন্তু তারা যাবজ্জীবনও চেয়েছেন যে যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড, এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। 164-এ এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164-এ নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি, তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা তার ভুল সাবমিশন হয়েছে। অবশ্যই আমরা প্রমাণ করতে পেরেছি পুঙ্খানুপুঙ্খভাবে, সন্দেহাতীতভাবে, এবং এর সাথে এডিশনালি 106-এর অধীনে যে বার্ডেন অফ প্রুফ যে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি। তার ফলে যেটা হলো দুই দিক থেকে এই মামলা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। যে 4টা স্টেজ মোট, সেই স্টেজের মধ্যে প্রথম স্টেজে যদি আসামি না বলে তাহলে ধরে নিতে হবে পরের স্টেজটা হলো আসামি জেলখানায় যায়, জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে, সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। স্বপ্না যখন এই তাদের যে সংশ্লিষ্ট ঘটনাস্থল অর্থাৎ ফ্ল্যাটে ছিলেন এবং তার থাকা অবস্থায় যেহেতু রামিসা আক্তার এই শিশু ভিকটিমের ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, তাহলে ওনার একটা পদক্ষেপ, যে কোনো পদক্ষেপ উনি নিতে পারতেন। ফর এক্সাম্পল দরজা খুলে চিৎকার করতে পারতেন, জানালা দিয়ে চিৎকার করতে পারতেন। যেহেতু দরজার অপোজিট দরজাই হলো রামিসা ভিকটিমের পিতামাতার ফ্ল্যাট, এই ছোট্ট একটি কথা যদি ভিতর থেকেও বলতেন তাও কিন্তু তার বাবা মা সচেতন হয়ে, অন্ততপক্ষে মা যেহেতু ছিল সচেতন হয়ে সবাই মিলে প্রিভেন্ট করতে পারতো। এই যে প্রিভেন্টিভ অ্যাকশন, এটাকেই বুঝিয়েছি যে উনি কোনো প্রকার প্রিভেন্টিভ অ্যাকশন নেননি বা কার্যক্রম গ্রহণ করেননি। কাঠগড়ায় 2 নম্বর আসামি 1 নম্বর আসামির উপর তেড়ে গিয়েছিলেন যখন এই মামলার বিভৎসতা জিনিসগুলো দেখানো হয়েছিল আর্গুমেন্টের সময়। আর এই বিষয়টি মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন যে আর্গুমেন্টের সময় আসামিদের উপস্থিত থাকা ম্যান্ডেটরি না। যদি আবারও আসামি 2 জনের মধ্যে যে কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাহলে নিচে যে গারদখানা আছে সেখানে রেখে আর্গুমেন্ট করা সম্ভব হবে। সুতরাং আপনারা শান্ত থাকেন, এই কথা মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন।